জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। চিন্ময় কৃষ্ণ প্রভু দাঁড়িয়ে ভরা সভায় বলেছিলেন জন্মভূমি মা এবং স্বর্গ তার চেয়েও বড়। এমন বড় স্টেটমেন্ট রয়েছে আমাদের শাস্ত্রে, জন্মভূমি সবচেয়ে বড়। সেই জন্মভূমি যাদের বাংলাদেশের হিন্দুরা, তাদের ওপর অকথ্য অত্যাচার চলছে, এটা তো আপনারা প্রত্যেকে জানেন। প্রতি মুহূর্তে দেখাচ্ছি, প্রতি ঘন্টায় দেখাচ্ছি, কিন্তু তাতে কি লাভ হচ্ছে বলুন তো? ইন্টারন্যাশনাল ফোরাম থেকে শুরু করে একদম গ্রাউন্ড সব জায়গায় প্রত্যেকে জেনে গিয়েছে বাংলাদেশি হিন্দুদের ওপর অত্যাচার চলছে, কিন্তু তাতে কি লাভ হচ্ছে? আমরা এতটা হেল্পলেস, কিচ্ছু করার নেই আমাদের হিন্দু ভাই বোনেরা, তাদের ওপর অত্যাচার চলছে বাংলাদেশে। সত্যি আমাদের কিচ্ছু করার নেই। হাত মনে হচ্ছে বাঁধা রয়েছে, মনে হচ্ছে যেন কেউ কোমরে দড়ি বেঁধে রেখেছে। করতে পারছি না কিছু, চিৎকার করতে পারছি, দেখাতে পারছি ছবি, কিন্তু এই নির্লজ্জ, এই ভয়ঙ্কর, এই সন্ত্রাসবাদী এদের বিরুদ্ধে কিছু করতে পারছি না। আর সন্ত্রাসবাদী ইউনূস সরকার, ইউনূস সরকারের বর্বরতা, ইউনূস সরকার যে সরকার জঙ্গিদের সমর্থনে চলে, যেটা বারবার বলছি, তাদের বর্বরতা বারবার এক্সপোজড হচ্ছে গোটা দুনিয়ার সামনে। এবং যেটা বলছিলাম, আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন কে? উপস্থিত রয়েছেন এমন একজন ব্যক্তি, যে ব্যক্তি আমাদের আজ বলবে সরাসরি নিজের মুখে নিজের সেই ভয়ঙ্কর অত্যাচারের গল্প। আমার সঙ্গে রয়েছেন সায়ন ঘোষ, বেলঘরিয়ার বাসিন্দা। সারাদিন আমরা তার রিপোর্ট দেখিয়েছি এবং দেখছেন সায়ন ঘোষ বসে আছে, বাচ্চা একটি ছেলে, কিন্তু মাথায় ব্যান্ডেজ, মুখে ব্যান্ডেজ, হাতে বিভিন্ন জায়গায় তার আঘাত রয়েছে। সেই আঘাতগুলো বারবার চিৎকার করে কি বলছে? চিৎকার করে করে বলছে বাংলাদেশে কট্টরপন্থী জঙ্গি যে সরকার চলছে, সেই সরকারের নির্মম দিক। সায়ন, রিপাবলিক বাংলায় তোমাকে স্বাগত। রিপাবলিক বাংলায় সকাল থেকে আমরা বারবার তোমার ওপর যে অত্যাচার হয়েছে তা দেখিয়েছি। এখন তুমি আমাদের স্টুডিওয়ে রয়েছো, কারণ এই মুহূর্তে কয়েক লক্ষ দর্শক তোমায় দেখছে। বারবার ইউনূস সরকার বলেছে সেখানে নাকি সংখ্যালঘুরা খুব ভালো আছে, কিন্তু প্রথমে তোমায় জিজ্ঞেস করব, তোমার সঙ্গে কি হয়েছিল, কেন এই ব্যান্ডেজ? ছোট্ট করে। আমি যদি সংক্ষেপে বলি, আমি গেছিলাম বাংলাদেশে 23 তারিখে, সম্পূর্ণ বৈধভাবে, পাসপোর্ট ভিসা সহ, আমার বন্ধুর বাড়িতে, ঢাকা জুড়েন বাগানবাড়ি অঞ্চলে। তো আমার বাড়ি ফেরার কথা ছিল 26 তারিখ। তো আমার বন্ধু বলেছিল ফেরার আগে একটু আমরা ঘুরে আসিছ। তো ওর বাড়ি থেকে কিছু দূর বেরোতেই 5-6 জন মুসলিম যুবক মিলে আমাকে ঘেরাও করে। ঘেরাও করার পরে তারা আমাকে জিজ্ঞাসাবাদ শুরু করে, কোথায় থাকিস তুই, কোথায় তোর বাড়ি, তোর নাম ঠিকানা, হ্যাঁ, ঘিরে ধরে, পুরো সম্পূর্ণ আমাকে ঘিরে ধরে। তো আমি ভুলবশত বলে ফেলি যে আমারও তো একটা ভয় আছে যে অচেনা জায়গাতে একটা এসে মানুষ ধরলো আমাকে। তো আমি বলে ফেলি আমি ইন্ডিয়াতে থাকি। ঠিক সেই সময় তারা আমায় জিজ্ঞেস করলো তোর ধর্ম কি? আমি বললাম আমি হিন্দু। তারপরেই তারা আমাকে টেনে নিয়ে যায় এক অন্ধকার জায়গায়, দিয়ে আমার পকেট ছিনতাই করা শুরু করে, মোবাইল, টাকা পয়সা সব বের করে নেয় তারা। তারপর আমাকে মারধর শুরু করে। আমিও নিজে সেলফ ডিফেন্স করার চেষ্টা করি। সেই সময় তারা আমার মাথায় পাথর দিয়ে আঘাত করে, আমার মাথা ফাটিয়ে ফেলে। আমার সেই বন্ধু আসে যার সঙ্গে বেরিয়েছিলাম, সে আমাকে বাঁচানোর জন্য আসে, তাকেও সম্পূর্ণভাবে ক্ষত করে দেয়, অস্ত্র দিয়ে, হাত দিয়ে মেরে। আমারও মুখের এখানে চাকু দিয়ে অ্যাটাক করে, এখানেও আমার ক্ষত বিক্ষত হয়ে যায়। মুখের ভিতরেও তারা অ্যাটাক করে পাথর দিয়ে, আমার মুখের ভিতরেও সেলাই পড়ার কথা আমি দিইনি এখনও। আমি এখানে এসে এখন অব্দি ট্রিটমেন্টটা পর্যন্ত ঠিকভাবে নিইনি। আর ওই দেশেও আমাকে কোনোভাবে সে প্রশাসন বলুন কি পুলিশ বলুন, যেই বলুন, কেউ আমাকে সাহায্য করেনি। আমি ওখানকার হেল্পলাইন নাম্বারেও কল করি, উল্টো তারা আমাকে জেরা করতে শুরু করে দেয় যে আমার সঙ্গে আমি এখানে কেন এসেছি, কোন উদ্দেশ্যে এসেছি, আমার সেই বন্ধুর সঙ্গে আমার কীরকম সম্পর্ক, কীরকম পরিচয়। এমনকি আমি কোনো ওখানে প্রাইভেট নার্সিং হোমেও গিয়ে আমি ঠিকভাবে চিকিৎসা পাইনি। আমি ঢাকা মেডিকেল কলেজে যাই সব শেষে, সেখানে গিয়েও আমি কোনো রকম সহযোগিতা পেলাম না। খুব অনুরোধ করার পরে আমাকে জাস্ট 2টো সেলাই করে ছেড়ে দেয়। সায়ন, আমি আরও একবার দর্শকদের জন্য, আমি জানি তুমি সেই ঘটনাগুলো যখন বলছো তোমার সেই ঘটনাগুলো মনে পড়ছে এবং সেই ঘটনাগুলো ভয়ঙ্কর। সায়ন, তুমি একা ছিলে, তোমার সঙ্গে এক বন্ধু ছিল,
কত বয়স হবে তোমার, 20-21 বছর বয়স, একগাদা কট্টরপন্থী লোক তোমায় ঘিরে ধরে, অস্ত্র নিয়ে আঘাত করে, সেই মুহূর্তটা নিজের জীবন নিয়ে ভয় লেগেছিল? আমার তখন শুধু নিজের মা বাবার কথা মনে পড়েছিল, যে যদি না, আমার মা বাবা আমাকে বারবার বারণ করেছিল যে এই সময় যাস না, দেশের সিচুয়েশান এখন খুবই খারাপ। আমি তাও বলেছিলাম না, ওখানেও তো আমাদের মতন বাঙালি থাকে, সব তো আমাদের মতনই মানুষ, কে কী করবে, কিছু হবে না, বিবাদ তো শুধু সরকারের। কিন্তু যখন ওরা আমার মাথায় পাথরটা মারলো, আমার একটা কথাই মনে পড়লো, আমি যদি এখন না বাড়ি ফিরতে পারি বেঁচে, তাহলে আমার জল খাও, তুমি জল খাও, আমি বুঝতে পারছি, তুমি জল খাও। শুধু হিন্দু বলে, ভারতীয় বলে এই অ্যাটাক? আমাকে তো ওইটা চিল্লে ওরা মারছিল যে ভারতীয় হিন্দু, ভারতীয় হিন্দু, সেই জন্য আশেপাশের কোনো মানুষও সাহায্য করতে আসলো না। একমাত্র শুধু আমার সেই বন্ধু, সে মুসলিম হলেও কিন্তু সে বন্ধুত্বের ধর্মটা এখনো ভোলেনি। সে নিজের জীবন দিয়ে, সেও মুসলিম, কিন্তু সে নিজের বন্ধুত্বের ধর্মটা ভোলেনি এখন। সায়ন, এখানে আমি দেখতে পাচ্ছি কিছু দিয়ে আঘাত করা হয়েছে ধারালো, এখানে আঘাত দেখতে পাচ্ছি, এখানে তোমার ব্যান্ডেজ রয়েছে, মাথা এখানে ফেটে গিয়েছে সম্ভবত, পায়েও লেগেছে বলছিলে। তুমি কি উঠে দাঁড়াতে পারছো ঠিক করে? দাঁড়াতে পারছি, কিন্তু এই পাটায় ভর দিলে ব্যথা করছে খুব। একবার চেষ্টা করো, উঠে উঠে দাঁড়ানো সম্ভব হচ্ছে কিনা। ব্যথা করছে? এই পাতে প্রেশার দিতে পারি না আমি। প্রেশার দিতে পারছো না? পায়ে মেরেছে? পায়ে পাথর দিয়ে মেরেছিল। বড় পাথর দিয়ে পায়ে মেরেছে, বড় পাথর দিয়ে মাথায় মেরেছে, চাকু দিয়ে মুখে আক্রমণ করছে। ঠিক আছে, তুমি বসো সায়ন। ইউনূস সরকার বলছে তারা সংখ্যালঘু এবং ওখানে সাধারণ মানুষের জন্য নাকি এমন করেছে যে ওখানে শান্তি রয়েছে। এটা তো তার উদাহরণ নয় সায়ন। এই মুহূর্তে কট্টরপন্থীরা ওখানে তাণ্ডব চালাচ্ছে এবং সেটা স্পষ্ট হচ্ছে। তুমি একটা জলজ্যান্ত উদাহরণ গোটা বিশ্বের কাছে, এবং তুমি যেভাবে আজ চিৎকার করে করে তোমার কথা বলছো গোটা বিশ্বের কাছে, তাকে আমি স্যালিউট জানাই। কিন্তু তোমার ভয় লাগছে না যে এরপর আবার তোমার উপর এখানেও আক্রমণ হতে পারে? কারণ কট্টরপন্থীরা সব জায়গায় ছেয়ে যাচ্ছে, এমনটাও মনে হচ্ছে না? আমি এইখানের কথা কি করে বলবো? আমি আমি ওই দেশে বিচার পাইনি, ঠিক আছে, ওখানের মানুষেরা আমাকে শাসিয়ে রেখেছিল, কিন্তু আমি এইটুকু আশা করি যেন আমি আমার নিজের দেশে সে সুরক্ষিত আমি যে ফিল করছি, এটা যেন বজায় থাকে। আর আমার এইখানকার সরকার যেন আমাকে সুরক্ষা দেয়, আর যা হয়েছে আমার সঙ্গে সেগুলোর জন্য বিচার করে, যারা আমার সঙ্গে করেছে তাদের জন্য শাস্তি, আমি এইটুকুই চাই শুধু, যেন তাদের শাস্তি। কোনো বিচার হবে না সায়ন। ওখানে ইসকন ভক্ত হিন্দু, তাদের জবাই করার কথা বলা হচ্ছে, এবং সেই জবাই করার কথা যে বলা হচ্ছে, সেই জবাই করার একটা উদাহরণ হচ্ছে তুমি, সেই জবাই করার চেষ্টার একটা উদাহরণ হচ্ছে তুমি। তোমার গলায় বিভিন্ন জায়গায় আঘাত আমি দেখতে পাচ্ছি। আমি শেষ প্রশ্ন করছি সায়ন, আর বাংলাদেশে যাওয়ার এখন কোনো, মানে এই ঘটনার পর মনে হচ্ছে যে বাংলাদেশে আর যাওয়াটা সম্ভব হবে না হয়তো, তাই না? এই মুহূর্তে তো আমি এই মুহূর্তে বলবো ভারতের কোনো নাগরিককে, সে যে ধর্মেরই হোক, বাংলাদেশে এই মুহূর্তে ভারতীয়দের জন্য একদম সেফ নয়। কারণ যদি কোনো ঘটনা ঘটেও যায়, কিন্তু ঘটনা ঘটার পর যে একটা অ্যাকশন নেওয়ার কথা বা একটা সহযোগিতা দেওয়ার কথা, সেটা কেউ দেয় না বাংলাদেশে। না পুলিশ প্রশাসন দেয়, না অন্য কোনো প্রশাসন, না বিজিবি দেয়, না উল্টে তারা হিন্দুদের ওপরেই আবার তারা অত্যাচার করা শুরু করে, তারাও কোশ্চেন করা শুরু করে। তারা আমাকে উল্টো জেরা করছিল যে আমি কি জন্য এসেছি, আমার সঙ্গে তার কি সম্পর্ক, কিরম বন্ধুত্ব। মানে বলতে গেলে চারিদিকে সবাই হেল্পলেস। আমরা ভারতীয়রা গেলে তারা কোনো সমস্যা পড়লে কোনো রকম সহযোগিতা পাবেই না তারা। আমি যেরকম পাইনি, না চিকিৎসার জন্য পেয়েছি, না ন্যায়ের জন্য পেয়েছি, কিছুর জন্য পাইনি। সায়ন, একবার ক্যামেরার দিকে তাকিয়ে বলো, তোমাকে কি বলা হয়েছিল যখন তোমাকে অ্যাটাক করা হলো? কি প্রশ্ন করা হয়েছিল? কি প্রশ্ন করা হয়েছিল ওনাকে? কি প্রথম প্রশ্ন করেছিল? আমাকে প্রশ্ন করেছিল আমি কোথায় থাকি। কি বলেছিলে তুমি? আমি বলেছি আমি ইন্ডিয়া। তারপর জিজ্ঞেস করে তোর ধর্ম কি? তোর ধর্ম কি? তুমি কি উত্তর দিয়েছিলে? হিন্দু। তারপর কি হয়? তারপর আমাকে কোনায় টেনে নিয়ে যায়, দিয়ে আমার পকেট ছিনতাই করে, আমার টাকা পয়সা নিয়ে নেয়, আমার ফোন নিয়ে নেয়, দিয়ে আমাকে মারধর করা শুরু করে। ওখানে একটা পুলিশ কমপ্লেন করেছো তুমি? জি, আমি কমপ্লেন করতে গেছি। ইয়ে আছে তোমার কাছে, কোনো নথি আছে? এক সেকেন্ড। নথি? পুলিশ কমপ্লেন আমার নেয়নি ওখানে। আচ্ছা, কি আছে তোমার কাছে? ওখানে আমি জাস্ট অনেক অনুরোধ করে আমি আমার ঢাকা মেডিকেলের
এটা ঢাকা মেডিকেল। জি জি, এটা ঢাকা মেডিকেলের পুলিশ কেস হওয়ার জন্য করার জন্য যে স্লিপটি দরকার সেটা আমি বহির্বিভাগীয় রোগীর টিকিট ঢাকা মেডিকেলের বাংলাদেশ ফর্ম নাম্বার রেফারেন্স নাম্বার 98 ফিজিক্যাল অ্যাসল্ট লেখা আছে এখানে। জি, ফিজিক্যাল অ্যাসল্ট লেখা আছে, মানে ফিজিক্যাল অ্যাসল্ট হয়েছিল, শারীরিকভাবে আক্রমণ করা হয়, সেটা ঢাকার মেডিকেলের স্লিপে লেখা রয়েছে। এবং পুলিশ কেস, আমি উল্টো করে দেখাচ্ছি যেহেতু উল্টোভাবে এটা লেখা, পুলিশ কেস, পুলিশ কেস, পুলিশ কেস লেখা রয়েছে বাংলা ভাষায়। ঢাকা মেডিকেলের স্লিপ, ফিজিক্যাল অ্যাসল্ট, শারীরিক আক্রমণ, পুলিশ কেস লেখা রয়েছে, এটা তার প্রমাণ। অর্থাৎ আমার পাশে বসে থাকা সায়ন ঘোষ, 21 বছরের একটি বাচ্চা ছেলে, ভারতীয়, হিন্দু হওয়াটা তার অপরাধ হয়েছিল, তাই জন্য বাংলাদেশে গিয়ে তার বিরুদ্ধে আক্রমণ হয়। এবং সায়ন ঘোষ আজকে আমার পাশে বসে আছে। সেই সায়ন ঘোষ আজ গোটা বিশ্বের কাছে ইউনূস সরকার, এই জঙ্গি সরকার, এই কট্টরপন্থী সরকারের গোটা মুখোশটা খুলে দিচ্ছে। আপনাদের কোন বক্তব্য আরও একবার শোনাবো জানেন? শোনাবো এই যে জবাই করার চেষ্টা হয়েছে বাংলাদেশে, জবাই করার কথা যে বলা হয়েছে, সেই জবাই করার উদাহরণ এখানে। আর সেই জবাই করার কথা যে বলা হয়েছিল, এই যে জবাই করার চেষ্টা আমার পাশে বসে আছে, আর জবাই করার যে উদাহরণ, জবাই করার যে কথা, মেসেজ দেওয়া হয়েছিল, তা একবার শুনবো। রাস্তায় দাঁড়িয়ে বলা হয়েছিল ধৈরা ধৈরা জবাই কর। শুনুন। একটি বিশেষভাবে উল্লেখ্য জিনিস হলো যে সায়ন ঘোষের সঙ্গে আমরা কথা বলছিলাম, তার সঙ্গে একটি মুসলিম ছেলে, তার বন্ধু, সে সায়ন ঘোষকে বাঁচানোর চেষ্টা করে। সেই ছেলেটির বয়স 18-র চেয়েও নিচে, কিন্তু কট্টরপন্থীরা এসে সেই ছেলেটির ওপরেও আক্রমণ করে, তার ফোন কেড়ে নেয়। অর্থাৎ যারা কট্টরপন্থী নয়, যারা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে, তাদের বাংলাদেশে কোনো জায়গা এই মুহূর্তে নেই, এবং সেটাই বারবার প্রমাণ হচ্ছে। আমরা আলোচনায় যাব। এই মুহূর্তে যারা উপস্থিত রয়েছেন আমার সঙ্গে, যারা আমার সঙ্গে স্টুডিও রয়েছেন এবং আলোচনায় থাকবেন, তারা রয়েছেন রাজশ্রী লাহিড়ী, বিজেপি মুখপাত্র, রয়েছেন কাশেম আলী, রাজনৈতিক কর্মী, মৌলানা কুতুবুদ্দিন ফাতেহি, আইএসএফ রাজ্য কমিটির সদস্য আমার সঙ্গে থাকবেন, রাধারমন দাস প্রভু, তিনি হলেন মুখপাত্র কলকাতা ইসকন এবং ভাইস প্রেসিডেন্ট কলকাতা ইসকন। আমি প্রথমেই যাব মৌলানা কুতুবুদ্দিন ফাতেহির কাছে। তাকে আপনারা মনে রাখবেন, মনে থাকবে হয়তো আপনাদের, যখন আইএসএফ বাংলাদেশ হাই কমিশনের সামনে প্রতিবাদ করে, এই ব্যক্তি ওখানে দাঁড়িয়ে থেকে চিৎকার করে বলেছিল যে আমাদের হিন্দু ভাইদের কেন তাদের উপর অত্যাচার হবে, কেন আক্রমণ হবে, কেন চিন্ময় কৃষ্ণ প্রভুকে শুধুমাত্র হিন্দু হওয়ার জন্য কেন তাকে জেলে যেতে হবে। আজ কট্টরপন্থী বাংলাদেশের কট্টরপন্থীরা, শুনুন, আজ আমি প্রশ্ন করব আপনাকে মৌলানা সাহেব, কি বলবেন? একটি ছেলেকে দেখলেন, তাকে জিজ্ঞেস করা হয় তোর ধর্ম কি, বলে হিন্দু। কোথা থেকে এসেছিস? ভারত। তারপর তার মুখে ছুরি চালিয়ে দেওয়া হয়। মৌলানা সাহেব কি বলবেন? এটা অত্যন্ত নিন্দনীয় যে ঘটনাটা আমার ভাই একটু আগেই বললেন, এটাকে মেনে নেওয়া যায় না। বিশেষ করে যে ব্যক্তি যারা বলছেন, আমি জানি না তারা কোন ধর্মের মানুষ, তবে আমার মনে হয় এরা কোনো ধর্ম অবলম্বী নয়। যদি কোনো ধর্ম অবলম্বী হতো তাহলে এদের মুখে এই ধরনের ভাষা আসতো না। ইসলাম ধর্মের যিনি মেন প্রবক্তা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
তিনিও এই ধরনের ভাষা কোনো দিনের জন্য বলেননি। যে ভাষা আমার ভাই বলছেন, বাংলাদেশের মানুষরা যে ভাষায় আমার ভাইয়ের উপরে আক্রমণ করেছেন, একটা মানুষ হিসাবে এই আক্রমণাত্মক কথাগুলো মেনে নেওয়া যায় না। এটা অত্যন্ত অন্যায় এবং দুর্ভাগ্যের। এই মানুষগুলোকে অবিলম্বে সচেতন হতে হবে এবং এই মানুষগুলোকে পরিবর্তন হতে হবে। যদি পরিবর্তন না হয় তাহলে আগামী দিন হয়তো বাংলাদেশের মধ্যেই একটা বাংলাদেশ, সে তার নিজের দেশের মানুষের হাতেই তারা হয়তো ক্ষতিগ্রস্ত হতে পারে, এটা আমার মনে হয়। মৌলানা সাহেব, আপনি ইসলাম ধর্মাবলম্বী, আপনি একজন মুসলিম। বাংলাদেশের এই কট্টরপন্থীরা নিজেদের ইসলামের ধ্বজাধারী বলে, তারা বলে তারা নাকি হিন্দুদের হাত থেকে, ইসকনের হাত থেকে তারা রক্ষা করছে ধর্মকে, তাদের ধর্মকে। চিন্ময় কৃষ্ণ প্রভুকে অ্যারেস্ট করে 2 দিন না খেতে দিয়ে তাকে জেলের মধ্যে আইনজীবী না দিয়ে রাখা হয়েছে। মৌলানা সাহেব, এটা কি হিউম্যান রাইটস, মানবাধিকার লঙ্ঘন নয়? আপনি একজন মুসলিম হিসেবে তাদের শেখান ইসলাম ধর্ম কি, আজকে তাদের শেখান মৌলানা সাহেব। তাই জন্য আজকে আপনাকে ডেকেছি আমি। ইসলাম ধর্মের কোনো মানুষকে এইভাবে না খাইয়ে রাখার কোনো জায়গায় কথা নেই। আমরা দেখেছি যখন ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত হচ্ছিল, ঠিক সেই মোমেন্টে ইতিহাস পড়ে আমরা যেটা জানতে পেরেছি, যাদেরকে সেই সময় ইসলামের সঙ্গে আর বিভিন্ন কারণবশত যুদ্ধ বিগ্রহ হয়েছিল, সেখানে যারা বন্দী হয়েছিল তাদেরকে খাওয়া দাওয়া, পানি থেকে শুরু করে সমস্ত বিষয়ে আমরা ইতিহাস পড়ে যেটা জেনেছি, সমস্ত কিছুই তাদের দেওয়া হয়েছিল। এবং এমনও ঘটনা আছে যে তারা কিছু শিক্ষা অর্জন করিয়ে দেবেন, কিছু শিখিয়ে দেবেন, তার বিনিময়ে তাদেরকে মুক্তি দিয়েছিলেন। এটা ইতিহাস। কিন্তু তা হচ্ছে না মৌলানা সাহেব, তা হচ্ছে না। আজকে বাকি গেস্টদের কাছে যাওয়ার আগে কয়েকটা ছবি দেখাই। ইসকন সনাতনী একটি সংগঠন, বৈষ্ণব, বলা হচ্ছে ইসকনকে জবাই কর, বুঝে নিলাম। ইসকনকে ধৈরা ধৈরা জবাই কর, বুঝলাম কট্টরপন্থীরা। এই দেখুন তার প্রমাণ, একটা প্রমাণ দেখিয়েছি একটু আগে, ছুরি চালানো হয়েছিল। ইসকনের একটি হোর্ডিং যেখানে নাম লেখা থাকে, ইসকনের প্রতিষ্ঠাতা শিলা প্রভুপাদের ছবি রয়েছে, গৌরনিতাইয়ের ছবি রয়েছে, সেটাকে খুলে গৌরনিতাইয়ের ছবি সহ ছবিটিকে মাটিতে ফেলে দেওয়া হলো। এটা কোথায়? শিবচরের ছবি। পরের ছবি ইসকন, আবার ইসকনের নামহট্ট সেন্টার কোথাকার? কিশোরগঞ্জ। ঘড়ি থেকে শুরু করে আসবাবপত্র সব ভেঙে চুড়ে পড়ে আছে এবং যেখানে উপাসনা করা হয়, ভগবানের ছবি রাখা রয়েছে, সেই জায়গাটিও দুমড়ে মুচড়ে গিয়েছে। দেখুন 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 ওই ছবি, দেখুন ওখানে রয়েছে ভগবানের ছবি। আজ ধর্ম আজ ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু তার উত্তরে ইসকন কি করছে? পাল্টা মারছে না। তারা শান্তিপূর্ণভাবে গোটা বিশ্বের 150টি দেশে প্রতিবাদ জানাচ্ছে প্রার্থনার মাধ্যমে। সেই ছবি সাউথ আফ্রিকায় কীর্তন হচ্ছে। এই কীর্তন হচ্ছে চিন্ময় কৃষ্ণ প্রভুকে মুক্তি দেওয়ার জন্য এবং বাংলাদেশের প্রত্যেক হিন্দু এবং ভক্তদের সুরক্ষার জন্য কীর্তন হচ্ছে, শান্তিপূর্ণ প্রতিবাদ হচ্ছে। সাউথ আফ্রিকা। উজ্জয়নের ছবি, ভারতের ছবি দেখাই এবার। উজ্জয়নে এত মানুষ জড়ো হয়েছেন আজ বিশেষ প্রার্থনার জন্য। ইসকনের তরফ থেকে বলা হয়েছিল আজ 6টা থেকে 8টা বিশেষ প্রার্থনা হবে। তারা এসেছেন, ভগবানের কাছে প্রার্থনা করছেন যাতে হিন্দুরা সুরক্ষিত থাকে। পরের ছবি দেখাবো, এর পরের ছবি বৃন্দাবন, হিন্দুদের তীর্থক্ষেত্র, সেখানে এত মানুষ ভিড় করেছেন, প্রত্যেকে ভগবানের কাছে হাত জোড় করে প্রার্থনা করছেন। গৌরনিতাইয়ের কাছে গৌরাঙ্গ মহাপ্রভুর এবং নিত্যানন্দ প্রভু দুজনেরই কিন্তু রুট বাংলাদেশে রয়েছে, তারা প্রার্থনা করছেন। পরের ছবি দিল্লিতে মালা বানানো হচ্ছে, কীর্তন করা হচ্ছে, মাতাজিরা মহিলারা কীর্তন করছেন, তাদের প্রার্থনা হিন্দুরা সুরক্ষিত থাকুক, সকলে সুরক্ষিত থাকুক, এমনকি যে মুসলিমদের ওপর আক্রমণ হচ্ছে তারাও সুরক্ষিত থাকুক। পরের ছবি, একের পর এক ছবি দেখালাম আমরা। আমি যাব এই মুহূর্তে, আমি যাব কাশেম আলীর কাছে, রাজনৈতিক কর্মী, আমি কাশেম বাবুর কাছে যাব। কাশেম বাবু, আপনার নাম শুনে কাশেম আলী, নিশ্চয়ই প্রত্যেক দর্শক এবং বাংলাদেশের কট্টরপন্থীরা আজ বুঝতে পারছেন আপনি কি ধর্মের। আমি কেন বারবার আপনার কাছে যাচ্ছি কিংবা আমি মৌলানা সাহেবের কাছে যাচ্ছি, কারণ হয়তো কোথাও তারা মিসআন্ডারস্ট্যান্ডিং করছেন। ধৈরা ধৈরা জবাই কর, এটা ইসলামের ভাষা কিংবা কোনো ধর্মের ভাষা কি হতে পারে আমি জানি না, আমি পড়িনি, আপনি বলুন সেই কট্টরপন্থীদের কি হচ্ছে আজকে।
এটা কোনো মতেই মেনে নেওয়া যায় না। কেন ইসলাম ধর্মে এই ধরনের কোনো রকম বক্তব্য নেই এবং কোনো রকম এই ধরনের ভাষা নেই। ইসলাম শান্তির বার্তা দেয় এবং প্রতিটা ধর্মেই ধর্মগুরুরা শান্তির বার্তা ছড়ায়। প্রতিটা ধর্মের ধর্মগুরুদের যে বক্তব্য, একটা মানুষ সে তার দৈনন্দিন জীবনযাপন কিভাবে করবে সেইটা যাতে আগামী জীবনটা যাতে সুন্দর ব্যবস্থাপনার মধ্যে দিয়ে চলতে পারে, বেশ সেটা শিক্ষা দেয়। হ্যাঁ, কাশেম বাবু বলুন। বাংলাদেশের ঘটনা গোটা পৃথিবীকে স্তম্ভিত করেছে। আমার ইসলাম বলছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্মের প্রতি তুমি যতটা না শ্রদ্ধাশীল, তার থেকে আরও বেশি শ্রদ্ধাশীল হও অন্যের ধর্মের প্রতি। আজকে বাংলাদেশে আমাদের প্রতিবেশী রাষ্ট্র যেখানে গণতন্ত্রের কথা বলে, যেখানে সংবিধানের কথা বলে, আমরা বিগত দিনে দেখেছি সেখানে হাসিনার সরকার ছিল, শান্তিপূর্ণভাবে হিন্দু মুসলমান উভয় বসবাস করত, একে অপরের পরিপূরক ছিল। হঠাৎ তথাকথিত ছাত্র আন্দোলনের নামে এই জামাত এবং শিবিরদের, বিশেষ করে এই আনসারুল্লাহ বাংলা টিম, এই নাসিরুল্লাহ রহমানি আল কায়দার যে সংযোগ, বাংলাদেশে যে গাঁট বেঁধে বসে আছে, যাদের কাজ হচ্ছে বাংলাদেশকে উত্তপ্ত করা, বাংলাদেশি ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করে এই তালিবানি শাসন প্রতিষ্ঠিত করা। আর চিন্ময় কৃষ্ণ প্রভুকে দেখে আমার শ্রদ্ধা অনেক বেড়ে যায়। যে কথা ইসলামের প্রবক্তা প্রফেট হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তির কথা বলেছেন, প্রেমের কথা বলেছেন, আর চিন্ময় কৃষ্ণ প্রভু যিনি ইসকনের দায়িত্বে আছেন, যিনি জেলবন্দি, তিনিও শান্তির কথা বলছেন, তিনি শান্তিপূর্ণ সহাবস্থানের কথা বলছেন। তিনি কলকাতার মনিকা মুখার্জির ছেলে ফিরাদ হাকিম ববির মতো দাওয়াতে ইসলামের কথা বলছেন না। তিনি বলছেন যে আমরা হিন্দু মুসলমান একে অপরের পরিপূরক, এখানে হিন্দুদের যতটা অধিকার আছে, এই দেশ আমার দেশ। তিনি বলছেন না যে হিন্দুরা দুর্ভাগ্য, হিন্দুদের দুর্ভাগ্য তিনি বলছেন না। ফিরাদ হাকিম বলেছিলেন হিন্দুদের দুর্ভাগ্য, তিনি বলছেন না। সত্য কথা বলতে আমার কোনো দ্বিধা নেই। এই কলকাতায় বসে মনিকা মুখার্জির ছেলে ফিরাদ হাকিম দাওয়াতে ইসলাম দিচ্ছেন, আর চিন্ময় কৃষ্ণ প্রভু তিনি শান্তির কথা, প্রেমের কথা বলছেন। আর তাকে এই বাংলাদেশের ইউনুসের সুদখোরের সরকার, যে সুদ ইসলামে 100% হারামের কথা বলা হয়েছে, কোরআনে বলা হয়েছে সুদ মানে যে 1 পয়সা যদি সুদ খায় সে 70 বার মায়ের সঙ্গে জেনা অর্থাৎ সহবাস করে, সেই সুদখোর কি করে রাষ্ট্রপ্রধানের রাষ্ট্রনায়ক হয়? তিনি যদি মনে করেন যে ওই আমেরিকার জো বাইডেনের কথায় নাচবেন, ভারতকে শিক্ষা দেবেন, ভারতের 56 ইঞ্চি ছাতি প্রধানমন্ত্রী কারোর কাছে কখনো নত স্বীকার করেনি, আর ভবিষ্যতেও করবে না। আজকের কলকাতার রাজপথে সনাতনের সেবক এবং হিন্দু মুসলমানের যে মিলনের ক্ষেত্র তৈরি হয়েছে, শুভেন্দু অধিকারী যে ডাক দিয়েছে আগামীকাল পেট্রোপোল চলো অভিযান। আমি একজন রাষ্ট্র ভাবাবেগের ছেলে, রাষ্ট্রপ্রেমের ছেলে, আগামীকাল আমি পেট্রোপোল বর্ডারে থাকবো এবং বাংলাদেশে সমস্ত গুড উইকেন্ডস বন্ধ করে দেবো আমরা। বাংলাদেশে এই অবস্থান চলতে পারে না, বাংলাদেশের এই দ্বিধাচারিতা চলতে পারে না। এর বিরুদ্ধে কাশেম আলী কেন, আমাদের মতো হাজার হাজার রাষ্ট্রপ্রেমী যাদের মৃত্যুর পরে ফিলা অলাকনাকুম নাফিয়া ওয়াদুকুম বলে এই ভারতবর্ষের মাটিতে কবরস্থ করবে, কাল কিয়ামত অবধি এই ভারতের মাটিতে আমরা শুয়ে থাকবো। এই ভারত মা, এই ভারত ভূমিকে, এই ভারত এর সনাতনী ভাইদেরকে রক্ষা করার দায়িত্ব আমরা রাষ্ট্রপ্রেমী মানুষ আমরা নেব। কাশেম বাবুর কথা, মৌলানা বাবুর সাহেবের কথা শুনতে পাচ্ছেন? বাংলাদেশি কট্টরপন্থী মুসলিম যারা বাংলাদেশি কট্টরপন্থী বলছেন, দাঁড়িয়ে ধৈরা ধৈরা জবাই কর, তারা কানটা খুলে শুনুন কি বলছেন এনারা। ভারতীয় মুসলিম ভাইয়েরা কি বলছেন শুনুন, এদের চেহারা দেখুন আর শুনুন। আমি যাব রাধারমণ প্রভুর কাছে। রাধারমণ প্রভু প্রথম দিন থেকে লড়াই করছেন।
রাধারমণ প্রভু ইসকন কলকাতার মুখপাত্র প্রথম দিন থেকে লড়াই করছেন, প্রথম দিন থেকে গলা ফাটিয়ে ফাটিয়ে বারবার বলছেন যে সনাতনী হিন্দুদের এইভাবে আক্রমণ করবে না, বারবার বলছেন যে দয়া করে ইসকন সেন্টারে হামলা করবেন না। কিন্তু রাধারমণ প্রভু আপনার এই বক্তব্য বারবার জলে পড়ছে, কেউ শুনছে না রাধারমণ প্রভু আপনার কথা, কেউ শুনছে না আপনার কথা। আক্রমণ হচ্ছে, প্রতিদিন ইসকনের মন্দির বন্ধ হচ্ছে, শিলা প্রভুপাদের ছবি নিয়ে রাস্তায় ফেলে দেওয়া হচ্ছে। কি বলবেন রাধারমণ প্রভু? আর কি বাকি আছে বলার? আর কি বলার মতো আছে বলুন রাধারমণ প্রভু। সেই জন্য আজকে আমরা পুরো বিশ্বতে আমাদের 150 দেশে, যেটা 850 মন্দির আছে আর হাজার হাজার সেন্টার আছে, ওখানে আমরা আমাদের কোটি কোটি ভক্তরা আজকে আমরা বাংলাদেশের মাইনরিটির জন্য প্রার্থনা করছি। আপনারা জানেন কি মহাভারতে যখন দ্রৌপদী ওনার চিরহরণ হচ্ছিল, তখন উনি সর্বপ্রথম ওনার হাজব্যান্ডকে বললেন কি হে ভীম, তুমি আমার হেল্প করো, অর্জুন হেল্প করো। কিন্তু যখন কেউ ওনার হেল্পে আসলো না, তখন উনি ভগবানকে 2 হাত তুলে বলেন হে গোবিন্দ, হে গোপাল, আমার রক্ষা করো। আজকে যে বাংলাদেশি আমরা দেখছি মাইনরিটিস আছে, ওরা প্রায় 100 দিন থেকে চিৎকার করে বলছে ইউনাইটেড নেশন আমাদেরকে দেখো, ইউনাইটেড নেশন হিউম্যান রাইটস আমাদেরকে দেখো, আমরা কি অবস্থাতে আছে, আমাদেরকে হেল্প করো। কিন্তু ইউনাইটেড নেশন কেউ হেল্প করতে আসেনি। সেই জন্য আজকে আমরা ডিসাইড করেছিলাম কি বাংলাদেশে হিন্দু যে অবস্থাতে আছে, রোজ সিচুয়েশন আর খারাপ হয়ে যাচ্ছে, আর ওদের হেল্পে ওদের চিৎকারে কেউ শুনতে আসছে না। তখন একটাই রাস্তা রয়েছে, ওটা ভগবানকে আমরা ডাকি। সেই জন্য আজকে আমাদের ভ্লাদিভস্টক থেকে নিয়ে লস অ্যাঞ্জেলেস, টোকিও থেকে নিয়ে টরন্টো, আইসল্যান্ড থেকে নিয়ে নিউজিল্যান্ড, যত আমাদের ইসকন মন্দিরে আছে বাংলাদেশি হিন্দুদের জন্য, সবাই ইসকন ভক্ত আজকে প্রার্থনা করছে। বেশ রাধারমণ প্রভু, আপনি সকালবেলা, আমি রাজর্ষির কাছে যাওয়ার আগে আপনি সকালবেলা আমাদের যখন বাইট দিচ্ছিলেন, আপনি বলছিলেন দুহাত তুলে আপনারা মন্ত্র উচ্চারণ করছেন, মহামন্ত্র, আর বলছেন ভগবানের কাছে যে রক্ষা করুন। ভগবান বলছেন, কৃষ্ণকে বলছেন রক্ষা করতে। আপনারা কি মন্ত্র উচ্চারণ করছেন? আমাদের যে মন্ত্র হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হে গোবিন্দ হে গোপাল রক্ষমম রক্ষমম। অ্যাকচুয়ালি আর আমরা কিছু ভাবতে পারছি না কি কিরকম ওদেরকে আমরা হেল্প করতে পারি। সেই জন্যে আমরা হৃদয় থেকে বাংলাদেশি সব মাইনরিটিস জন্য আমরা প্রার্থনা করছি কি ওরা সুরক্ষিত থাকুক। আমি রাজর্ষির কাছে আসবো। রাজর্ষি, রাধারমণ প্রভু বলছেন যে সমস্ত কিছু চেষ্টা হয়েছে, আমরা প্রতিবাদ জানিয়েছি, ইউনাইটেড নেশনস থেকে শুরু করে যত সংস্থা, এই সেই হ্যান ত্যান বড় বড় বিল্ডিং, কিচ্ছু হচ্ছে না দেখে শেষ পর্যন্ত আমরা দুহাত তুলে ভগবানের কাছেই প্রার্থনা করছি। কিন্তু সত্যি কি রাজর্ষি, কিচ্ছু করার নেই, কট্টরপন্থীরা জিতবে, কট্টরপন্থীদের জয় হবে, এই বিশ্বে যারা তরোয়াল ওঠায় তারাই জিতবে। হরে কৃষ্ণ, জয় গৌর, জয় নিতাই, কৃষ্ণ সদা সহায়তে। আজকে যেখানে যে 2024 যখন দাঁড়িয়ে আছি, বলা হয় ইতিহাসের পুনরাবৃত্তি হয়। হ্যাঁ, 500 বছর পর আরেকবার ইতিহাসের পুনরাবৃত্তি হয়েছে। 500 বছর আগে বঙ্গভূমিতে এই সময় চাঁদ কাজী কিভাবে শ্রীবাস অঙ্গনের পাশ দিয়ে যাওয়ার সময় হরিনাম সংকীর্তন বন্ধ করে দিয়ে ভক্তদের মৃদঙ্গ ভেঙে দেওয়ার পরে কি কি নিধান দিয়েছিলেন, যে শ্রীকৃষ্ণ কৃষ্ণ নাম সংকীর্তন করলে পরে যে করবে তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে এবং তাকে ধর্মান্তরিত করে দেওয়া হবে। কোনো মুসলমানকে দিয়ে তার গায়ে পানি ছিটিয়ে দেওয়া হবে এবং পানি যদি হিন্দুর গায়ে ছিটিয়ে দেওয়া হয় সঙ্গে সঙ্গে সে ধর্মান্তরিত হয়ে যাবে। এই কথা মহাপ্রভু শ্রী শ্রী চৈতন্যদেবকে জানানোর পর লক্ষাধিক ভক্তজনাসম প্রথম জনসাধারণের বিশাল বড় জনসংকীর্তন আরম্ভ করে চাঁদ কাজীর বাড়ির দিকে যাওয়া হয় এবং সেখানে মহাপ্রভু চৈতন্যদেবের সঙ্গে চাঁদ কাজীর কি কথোপকথন এবং মহাপ্রভু চৈতন্যদেবের সেই নরসিংহ রূপ যা দর্শন চৈতন্য ভগবতে বর্ণিত আছে এবং তার ভক্তরা তা বলে যাচ্ছেন,
হরিদাস ঠাকুর, শ্রীবাস পণ্ডিত এবং আমার পূর্বপুরুষ মহাপ্রভু শ্রী শ্রী অদ্বৈতাচার্য তারা যে নাম সংকীর্তন বিভিন্ন টুকরি নিয়ে সেখানে এগিয়েছিলেন তার বর্ণনা এবং সেই তারই আজকে যেটা পুনরাবৃত্তি হচ্ছে। কেন হচ্ছে আজকে কিশলয়দা? কারণ আমি আগেও বারবার করে বলেছি, শিক্ষা ব্যবস্থা হচ্ছে মূলে। যদি শিক্ষা ব্যবস্থায় বইতে একটা ছোট শিশুকে ছোটবেলার থেকে শেখানো হয় মূর্তি হারাম, মূর্তি কাফের, কাফেরকে মারতে হবে, কাফেরকে ধরতে হবে, তাহলে পরে সেখানে শিশু মনে যে বিষ ও বৃক্ষের বীজকে বপন করা হয় তাকে সরাতে হবে। এবং কিছু রাজনৈতিক নেতারা যারা উস্কানি দেয় যে যেখানে নামাজ পড়া হবে সেটাও ওয়াকফ বোর্ডের সম্পত্তি হয়ে যাবে, এই ধরনের অদ্ভুত অদ্ভুত চিন্তা ভাবনা ঢোকানো হয় যেখানে হিন্দু প্রোটেকশন আইনে কেউ মন্দির ফেরত পেতে পারবে না, কিন্তু যেখানে নামাজ পড়বে সেটা নামাজ হয়ে যাবে, সেটা ওয়াকফ বোর্ডের প্রপার্টি হয়ে যাবে। এটাই হচ্ছে মূল বিষ বৃক্ষের কারণ। রাজস্বী একটা ব্রেকিং আসছে এই মুহূর্তে একটা ব্রেকিং আসছে, বড় ব্রেকিং। সেই ব্রেকিং নেব এই মুহূর্তে। চিন্ময় কৃষ্ণপ্রভুর মামলা একদিন পিছিয়ে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। মঙ্গলবার সেই মামলা হবে, শুনানি হবে বলে শোনা যাচ্ছে। কিন্তু সমস্যা হচ্ছে, আমার সকল অতিথিদেরও জানাই, সমস্যা হচ্ছে যে আইনজীবীরা মামলা লড়বেন তাদের প্রত্যেককে হুমকি দেওয়া হচ্ছে। 51 জন আইনজীবীর চেম্বার ভাঙচুর করে দেওয়া হয়েছে, 51 জন আইনজীবীর বিরুদ্ধে মিথ্যে মামলা দেওয়া হয়েছে এবং তাদের প্রেশারাইজ করা হচ্ছে যাতে মামলা না শোনে তারা। এই মুহূর্তের বিগ ব্রেকিং, চিন্ময় কৃষ্ণ প্রভুর মামলা পিছলো, মঙ্গলবার শুনানি হবে বলে শোনা যাচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের ইউনূস প্রশাসন, জঙ্গিদের সমর্থনে চলা প্রশাসন সমস্ত আইনজীবীর বিরুদ্ধে মামলা করে রেখেছে, সমস্ত আইনজীবীর চেম্বার ভাঙচুর করা হচ্ছে। সেই চেম্বার ভাঙচুর করার পর একজন আইনজীবী হাসপাতালে ভর্তি রয়েছেন। এই মুহূর্তে আমি যাব কাসেম আলীর কাছে যাব। কাসেম বাবু, মামলা বলছে, দেখাচ্ছে গোটা দুনিয়ার কাছে যে চিন্ময় কৃষ্ণপ্রভুর মামলা আমরা শুনবো, এই দেখো মঙ্গলবার আমার আদালতে শুনবো, কিন্তু চিন্ময় কৃষ্ণপ্রভুর হয়ে যারা মামলা লড়বেন তাদের সবার চেম্বার ভেঙে দিয়েছে। একজন প্রাণ হাতে নিয়ে লড়াই করছে, প্রাণ নিয়ে হসপিটালে আছে, আর প্রত্যেকের নামে মিথ্যে কেস দিয়ে রেখেছে। এভাবে কিভাবে মামলা হবে? এটা একটা প্রহসন নয়? গোটা দুনিয়া দেখছে না? আমরা কিচ্ছু করতে পারবো না, কোনো উপায় নেই আমাদের হাতে। কাসেম বাবু, এই চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিয়ে বাংলাদেশ খুবই ভীতু সন্ত্রস্ত এবং আন্তর্জাতিক স্তরে গোটা বিশ্ব থেকে ইসকনের বিভিন্ন প্রান্ত, দেখুন ইসকন একটা ইন্ডিপেন্ডেন্ট সংস্থা, যারা কথামিত রামকৃষ্ণ চৈতন্য প্রভু শ্রী প্রভুপাদ নিয়ে যারা কথা বলেন গোটা বিশ্বে। আমি কলকাতার রাজপথে কিংবা আমি বাইরেও গেছি, বিভিন্ন রাষ্ট্রের সাথে আমি ঘোরাঘুরি করেছি, বিভিন্ন অনেক ভালো ভালো শিক্ষিত মেধাবী ছেলে মেয়েরা রাস্তায় তারা কথামিত ভাগবত গীতা বিক্রি করছেন, তারা ইসকনের প্রচার করছেন, তারা কখনো এই দাওয়াতে ইসলাম দিচ্ছেন না বা হিন্দু ধর্মে আসার জন্য আপনাকে আমন্ত্রণ করছে না, তারা শান্তির কথা বলছেন, তারা সহাবস্থানের কথা বলছেন। আজকে চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিয়ে বাংলাদেশের ইউনিস এই ফ্যাসিস্ট সরকার ভয় পেয়েছে। আন্তর্জাতিক স্তর থেকে যে আওয়াজ উঠেছে, এই আওয়াজে কিন্তু ভীতু সন্ত্রস্ত বাংলাদেশের সরকার এবং এই ইউনূস সরকার ধরি মাছ না ছুঁই পানি, ভয় পেয়ে তিনি কি সিদ্ধান্ত নেবে দিগ্ভ্রান্ত হয়ে পড়েছেন। তাই আমরা যারা ভারতীয়, যারা আমাদের কাছে রাষ্ট্র বড়, দেশ বড়, আমাদের জাতীয় পতাকা ঢাকা ইউনিভার্সিটির সামনে কেউ মাটিয়ে দিয়ে যাচ্ছে, আমার শরীরে চলমান প্রবাহমান রক্ত থাকতে এটা কাসেম আলী কখনো মেনে নেবে না। এই প্রতিবাদের জন্য, এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করার জন্য আমার যে রাষ্ট্র চেতনা, আমার যে সহাবস্থান আমার জারি থাকবে। আমরা চিন্ময় কৃষ্ণ প্রভুর নিঃশক্ত মুক্তি চাই। ভারত এবং ভারতীয়রা 130 কোটি ভারতীয় মানুষ জনমত তৈরি করবে। আমাদের তিরঙ্গা ঝান্ডা, ত্রিবর্ণিরঞ্জিত ঝান্ডার, যে ঝান্ডার সঙ্গে ক্ষুদিরাম বোসের রক্ত লেগে আছে, যে ঝান্ডার সঙ্গে আশফাকুল্লাহর রক্ত লেগে আছে, সেই ঝান্ডাকে অপমান, অবমাননা, এটা একজন রাষ্ট্রপ্রেমী মুসলমান হয়ে আমরা কখনো মেনে নিতে পারি না। বেশ, আমি একটা এই মুহূর্তে আমি একটা বাইট শোনাবো, তারপর আমি যাব মৌলানা সাহেবের কাছে।
রাজ্যের মন্ত্রী টিএমসি নেতা মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি গোটা বিষয় নিয়ে কি বক্তব্য রাখলেন, যে বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, একজনকে গ্রেফতার হয়েছে, হবে ইউনূস ভালো কাজ করছে, তারপর আরো কথা বলেছেন তিনি। শুনুন, তারপর আসছি আবার প্রত্যেকের কাছে। শুনুন কি বলেছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। এগুলো খুব বাড়াবাড়ি হচ্ছে। বাংলাদেশি হিন্দুদের বিজেপি নিয়ে আসছে জোর করে। বাংলাদেশের বিভিন্ন প্রশাসন হিন্দুরা বসে রয়েছে, উত্তর দিতে পারবে? থানার বড়বাবু, জজ, এসপি, ডিএম বড় বড় হিন্দু, এগুলো দেখা যায় না? মাদ্রাসার ছেলেরা মন্দিরকে পাহারা দিয়ে পুজো করার সুযোগ করে দিয়েছে, এগুলো দেখতে পান? পাল্টা হামলা যারা করছে তার অস্থির মস্তিষ্কে। বাংলাদেশে কোথায় কি ঘটেছে, প্রকৃতপক্ষ কতটা অত্যাচার হলে নিশ্চিত তার নিন্দা করতে হবে, তবে তার ইন্টারনাল ব্যাপার। বাড়াবাড়ি হচ্ছে মন্ত্রী সাহেব, বাড়াবাড়ি হচ্ছে, দেখবেন বাড়াবাড়ি, দেখাবো বাড়াবাড়ি, দেখুন বাড়াবাড়ি কি করেছে ইউনূস। আমরা বলছি বাড়াবাড়ি, হ্যাঁ হচ্ছে বাড়াবাড়ি, দেখুন কেন বাড়াবাড়ি হচ্ছে, দেখুন কেন বাড়াবাড়ি হচ্ছে। বাংলাদেশের 38 পাতার রিপোর্ট রিপাবলিক বাংলার হাতে, কি হয়েছে সেই রিপোর্টে কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে যে একের পর এক জঙ্গিদের ছেড়ে দেওয়া হচ্ছে, নাম, জেল, উপজেল সহ কবে মুক্তি, সমস্ত তথ্য রয়েছে সেই রিপোর্টে। মুক্তির দিন নিয়ে লিখিত নির্দেশ দিয়েছে ইউনূস প্রশাসন। কাদের বিরুদ্ধে? যারা জঙ্গি, যারা বিভিন্ন মামলায় সন্ত্রাসবাদ ঘটিয়ে রয়েছে জেলের ভেতর। 5ই আগস্ট থেকে জামিনে মুক্তি দেওয়া হচ্ছে একের পর এক জঙ্গিকে। মুক্ত জঙ্গিদের তালিকা রয়েছে রিপাবলিক বাংলার হাতে। ইউনূস সরকার, আপনি ভাবছেন আপনার সরকারের রিপোর্ট রিপাবলিক বাংলার হাতে আসে না? আসে না রিপোর্ট? দেখুন, চিন্ময় প্রভুদের জেলে ঢুকিয়ে একদিকে আপনারা হিন্দু নেতাদের জেলে ঢোকাচ্ছেন আর উগ্রপন্থীদের মুক্তি দেওয়ার ছক করছেন। কেউ বুঝতে পারছে না দুনিয়ায়। হিন্দু আন্দোলন বন্ধ করতে জঙ্গিদের ব্যবহার এবং ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে, নাশকতা করতে জঙ্গিদের ব্যবহার। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত করা হয়েছে 37 জন জঙ্গিকে। হিন্দুদের খতম ও বিদ্রোহ ঠেকাতে সুপারি দেওয়া হচ্ছে জঙ্গিদের, সেই রিপোর্টে রয়েছে 144 জঙ্গির তালিকা রিপাবলিক বাংলার হাতে রয়েছে, যাদের ছাড়া হয়েছে অথবা ছাড়া হবে। কুখ্যাত জসিমউদ্দিন রহমানিকে মুক্তি দেওয়া হয়েছে, হাফিজ সঈদের মতো জঙ্গি জসিমউদ্দিন রহমানি নাম। আনসারুল্লাহ বাংলা জেএমবি সবচেয়ে বেশি মুক্তি দেওয়া হয়েছে ইউনূসের। পিস প্রাইজ পেয়েছে ইউনূস, শান্তির পুরস্কার পেয়েছে। দেখুন, জঙ্গি গোষ্ঠীগুলির থেকে মোটা টাকা ঘুষ নিচ্ছে প্রশাসন, নিয়ে তাদের ছাড়ছে। নতুন করে আরো জঙ্গির মুক্তি দেওয়া হয়েছে। আজকে পর্যন্ত জঙ্গির মুক্তি দেওয়া হয়েছে। আমি যাব এই মুহূর্তে মৌলানা সাহেবের কাছে। মৌলানা সাহেব, ছোট্ট করে বলবেন, ভারতের পতাকা মাটিতে ফেলে রেখে মারাচ্ছে ওরা জঙ্গিদের মুক্ত করছে এবং ওরা বলছে বড় বড় কথা, এবং মন্ত্রী মশাই বলছেন টিএমসির যে বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, ইউনূস অত কিছু করছে না, বাড়াবাড়ি করছে নাকি ভারতীয় সংবাদ মাধ্যম। আপনি তো দাঁড়িয়েছিলেন বাংলাদেশ হাই কমিশনের সামনে, চিৎকার করে বলছিলেন, আজও বলুন। দেখুন, প্রথমত বলবো এটা, সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি এমন একজন ব্যক্তি যিনি নিজের মেরুদণ্ডকে সোজা রাখতে পারেননি। আজকের বিধানসভার মধ্যে তিনি একজন বিধায়ক হওয়ার পরেও সেখানে মদের বিল পাশ হয়ে যায়, তানার মুখে একটা বক্তব্য থাকে না। অতএব এই সিদ্দিকুল্লাহ চৌধুরী বিগত দিনে মুসলিম কওমকে নিয়ে যেভাবে ব্যবসা করেছেন, যেভাবে মুসলিম কওমকে নিয়ে খেলিয়েছেন, এটা অত্যন্ত নিন্দনীয় এবং লজ্জার। সেই সিদ্দিকুল্লাহ চৌধুরীর দলের কোনো এক নেতা, আমার দাদা যে কথাটা বলছিলেন, তিনি যেটা বললেন, যেখানে নামাজ পড়বে সেই জায়গাটা ওয়াকফ সম্পত্তি হয়ে যাবে, সেখানে সিদ্দিকুল্লাহ চৌধুরীর মুখে কোনো কথা আসে না। সিদ্দিকুল্লাহ চৌধুরী কি ভুলে গেছেন ওয়াকফ সম্পত্তির হিসাবটা কি? তাহলে তার দলের নেতা একজন রাজনীতিবিদ, তার মুখ দিয়ে কথা বার হচ্ছে যে যেখানে নামাজ পড়বে সেখানেই হয়ে যাবে ওয়াকফ সম্পত্তি। আর ভারতের পতাকা বাড়াচ্ছে, বলুন মাওলানা সাহেব। ভারতের পতাকা নিয়ে যে কথাটা বলছেন, ভারতের পতাকাকে আমরা সম্মান করি, ইজ্জত দেই। আমরা যেদিন আন্দোলনটা করেছিলাম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, সেদিন নওশাদ সিদ্দিকী বলেছেন যে ভারতের পতাকাকে আমরা যে মর্যাদা দেই, সেই মর্যাদা এই ভারতবাসী হিসাবে আজকের বাংলাদেশের যে বিল্ডিং আছে সেই বিল্ডিং এর সামনে সেখানে বাংলাদেশের পতাকা আছে, কিন্তু আমরা বাংলাদেশের পতাকাকে নিয়ে অবমাননা করতে যাইনি। কিন্তু আমাদের পতাকা নিয়ে ঠিক যারা অবমাননা করছে তাদেরকে অ্যারেস্ট করা হয়নি কেন? তাদেরকে অ্যারেস্ট করে বাংলাদেশের জেলের মধ্যে ভরা হচ্ছে না কেন? এই পতাকার সঙ্গে আমাদের ঈমান জড়িয়ে আছে,
এই পতাকার সঙ্গে আমাদের বিশ্বাস জড়িয়ে আছে, এই পতাকা আমাদের পথ দেখিয়েছে। অতএব ইন্ডিয়ার পতাকাকে যারা অবমাননা করছে তাদের অবিলম্বে গ্রেফতার করা হোক, এটা নওশাদ সিদ্দিকীর দাবি এবং আইএসএফ এর দাবি, এটা আমাদেরও দাবি। আমরা বলতে চাই ইন্ডিয়ান পতাকা আমার মাথার তাজ, ইন্ডিয়ান পতাকা আমার অন্তর, ইন্ডিয়ান পতাকা আমার কলিজা। ইন্ডিয়ান পতাকার জন্য যদি প্রয়োজন পড়ে আমরা নিজেদের জীবনকে উৎসর্গ করতে রাজি আছি। আমরা তো সেজন্যই বলছি সমাজ পরিবর্তনের লড়াই, সমাজ পরিবর্তনের ডাক নওশাদ সিদ্দিকী দিয়েছেন। আজকের এই ভারতবর্ষে এক শ্রেণীর মানুষ তারাও যেভাবে সংখ্যালঘুদের উপরে দমন পীড়ন চালাচ্ছে, ঠিক তদ্রূপ ভাবে বাংলাদেশের হিন্দু ভাইদের উপরেও এক শ্রেণীর মানুষ দমন পীড়ন চালাচ্ছেন। যারাই এটা করছেন তারা প্রত্যেকে অন্যায় করছেন। অতএব আমি বলবো ভারতবর্ষে হোক এবং তাম পৃথিবীর জুড়ে যারা অন্যায় করছেন, যারা সংখ্যালঘু সংখ্যাগুরুরা অন্যায়ভাবে যেভাবে তাদের ব্যবহার করতে চাইছেন তাদেরকে অবিলম্বে সাজার ব্যবস্থা করা হোক। রাষ্ট্রসংঘ আজকে কোথায়? রাষ্ট্রসংঘ আজকে কোথায়? রাষ্ট্রসংঘ আমরা প্রশ্ন করছি একদমই মাওলানা সাহেব। রাষ্ট্রসংঘের বিল্ডিং এ বসে যারা এসির মধ্যে বসে জুস খাচ্ছেন, কফি খাচ্ছেন, তারা কোথায়? আমি রাজর্ষির কাছে যাবো এরপর, তবে তার আগে আরো একটা প্লাজমা দেখাবো। ইউনুসের কুকীর্তি দেখুন, একের পর এক লিস্ট করেছি মোহাম্মদ ইউনুস। আপনাকে নিয়েও আমরা রিসার্চ করি, আপনারা আমাদের নিয়ে রিসার্চ করেন, আমরা আপনাকে নিয়ে রিসার্চ করি, মিউচুয়াল। দেখুন মোহাম্মদ ইউনুসের কুকীর্তি, কি কি বর্বরতা হয়েছে। ভারতের জাতীয় পতাকার অবমাননা হয়েছে, একের পর এক ইউনিভার্সিটির সামনে ভারতের জাতীয় পতাকা পাড়িয়ে ঢুকছে এমন ছবি ভাইরাল হয়েছে। হিন্দু দেখলেই হামলা করা হচ্ছে বাংলাদেশে, সনাতনীদের সম্পত্তি লুট হয়েছে, ভাঙচুর হয়েছে, চিন্ময় কৃষ্ণপ্রভুকে জেলে ঢোকানো হয়েছে এবং তার সঙ্গে আক্রান্তদের আইনজীবীদের ভয় দেখানো হয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে রাজর্ষি, এই যে একের পর এক ছবি উঠে আসছে, ভারতের জাতীয় পতাকা পাড়িয়ে পাড়িয়ে ঢুকছে বাংলাদেশের কট্টরপন্থী এক শ্রেণীর মানুষ। বেশিরভাগ ক্ষেত্রে কট্টরপন্থীরা বলছে তারা নাকি ভারত বিরোধী, হিন্দু বিরোধী, হিন্দুকে জবাই কর। আজ বিজেপি মুখপাত্র হয়ে কেন্দ্রের বিজেপি সরকারের প্রতিনিধি হয়, তুমি বলো এর প্রতিকার কি রয়েছে, কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? রাজর্ষি, এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা বাংলা, গোটা ভারতবর্ষ এটার এই মুহূর্তে এই ভারতের জাতীয় পতাকার অবমাননা বন্ধ করতে চায়, কি করা হচ্ছে এই মুহূর্তে? আগামীকাল যে পেট্রাপোল বর্ডারের যে অভিযান নেওয়া হচ্ছে, যেখানে বারবার করে বিরোধী দলনেতা তথা ভারতীয় জনতা পার্টি যে ব্যবসা বন্ধ করার কথা বলছে, আমি তোমার চ্যানেলের মাধ্যম দিয়ে ভারতীয় ব্যবসায়ী যারা বাংলাদেশে ব্যবসা করছেন তাদেরকে আমি একটা করজোরে অনুরোধ জানাচ্ছি এবং একটি ইনফরমেশন দিচ্ছি। আমার আজকেই পশ্চিমবঙ্গের কিছু ব্যবসায়ীদের সঙ্গে কথা হচ্ছিল, তারা অত্যন্ত দুঃখের সঙ্গে ভয়ে কাতরে জানিয়েছেন কারুর 10 কোটি, কারুর 15 কোটি, কারুর 16 কোটির মাল সাপ্লাই করার যে টাকা, সেই টাকা বন্ধ হয়ে গেছে। প্রাপ্য টাকা ভারতীয় ব্যবসায়ীরা পাচ্ছেন না বাংলাদেশ থেকে। তারা ভয়ে এখন ভাবছেন যে আমরা তো ভাবিনি একটা সরকার বদল হচ্ছে, ঠিক আছে এটা সরকার বদল হচ্ছে, সরকার বদল হলে যে টাকা চোট হয়ে যাবে এ কথা তো আমরা ভাবতে পারিনি। তাই যে সমস্ত ব্যবসায়ীরা সমস্ত দিক, আমার কথায় বিশ্বাস করতে হবে না, সম্পূর্ণ কথা আপনারা নিজেরা ব্যবসায়ী সমিতির থেকে ইনফরমেশন তথ্য জোগাড় করে যদি মনে করেন যেটি সত্য কথা, সত্য তথ্য, তাহলে অবিলম্বে বাংলাদেশের সঙ্গে ব্যবসা বন্ধ করবেন কি করবেন না তার ডিসিশন আপনারা একত্রিতভাবে নিন। কারণ টাকা চলে গেলে টাকা ফেরত পাওয়া যাবে না। ঠিক যেরকম 3 দিন পাকিস্তানে থাকার জন্য বহু মানুষের তৎকালীন 47 সালে ব্যাংকে গচ্ছিত থাকা কিছু অর্থ, কিছু জিনিস যেগুলি পাকিস্তান ক্রোক করে নেয়, লুট করে নেয়। এবার আমি আসছি আবারও আরেকবার, আমি অমর্ত্য সেনের বক্তব্যের অপেক্ষায় আছি। বাংলাদেশের ধর্মীয় সংকীর্ণতা নাকি ভারতবর্ষের মতো নয় বলা আরেক নোবেল বিজয়ী, তারই সহকর্মী, তার আরেক নোবেল জঙ্গির এই কাজের কোনো বক্তব্য কেন রাখছেন না? যারা গিটার বাজিয়ে তালিবান ঠান্ডা করার কথা বলেছিল টেলিভিশনের পর্দায় এসে, সেই কৌশিক সেন আর ঋদ্ধি সেন তারা কোথায়? কাবাবের পিসগুলো বড় হয়ে গেছিল, তারা কোথায়? অপর্ণা সেন
সন্ন্যাসিনীরা কোথায়, মোমবাতিগুলো কোথায়, আজকে দেখা যাচ্ছে না। যাই হোক, আমি শেষ আরেকটা কথা দিয়ে শেষ করব। 2007 সালে কমিউনিস্ট পার্টি ইসকনের পেছনে লেগেছিল। বুদ্ধদেব ভট্টাচার্য এনকোয়ারি কমিটি বসিয়েছিলেন যে ল্যান্ড সিলিং অ্যাক্টের আওতায় ইসকনকে কোনো রকম ভাবে বিপদে ফেলা যায় কিনা। বিরোধী শক্তির বিরুদ্ধে নামক ডকুমেন্টেশনে কমিউনিস্ট পার্টি পরিষ্কার ভাষায় বলেছে এই ইসলামিক সরকার। ঠিক রাজস্বী, আসছি তোমার কাছে। ঠিক তারা কোথায়? কোথায় বুদ্ধিজীবীরা? কোথায় যারা আমাদের ওপর টাকা নিয়ে, আমাদের থেকে টাকা নিয়ে নিজেদের জীবন নির্বাহ করেন বুদ্ধি বেচে? সেই বুদ্ধিজীবীরা বুদ্ধির সাথে সাথে কি মানবিকতাও বেচে দিয়েছেন? প্রশ্ন থাকছে। তার সঙ্গে এই মুহূর্তে আরো একবার দেখাবো, আপনাদের জন্য জানা খুব জরুরি। এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশ সরকার জঙ্গিদের ছেড়ে দিচ্ছে। 144 জন জঙ্গির তালিকা রিপাবলিক বাংলার হাতে রয়েছে। এই মুহূর্তে আমাদের হাতে রয়েছে 144 জঙ্গিকে ছাড়ছে বাংলাদেশ সরকার। কুখ্যাত জসিমউদ্দিন রহমানি 1 নম্বর নাম। তার সঙ্গে সঙ্গে আনসারুল্লাহ বাংলা জেএমবির সবচেয়ে বেশি জঙ্গি মুক্তি দেওয়া হচ্ছে। কেন জানেন? কারণ আপনার আমার ওপর নাশকতা করার জন্য, পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বাংলাদেশের হিন্দুদের ওপর নাশকতা করার জন্য জঙ্গি গোষ্ঠীগুলি থেকে মোটা টাকা ঘুষ নিয়ে ইউনূস সরকার তাদের ছাড়ছে, এমনটাই জানা যাচ্ছে। এবং আজকেও নতুন করে আরো জঙ্গির মুক্তি ঘটেছে। এই গোটা বিষয় নিয়ে কি বলছেন অর্জুন সিং, শুনবো। জঙ্গিরা আত্মগোপন করে আছে, এখান থেকে ফান্ড কালেকশন করছে, এখান থেকে আর্মস কালেকশন করছে, এখান থেকে ড্রাগস নিয়ে যাচ্ছে। ওখানকার যারা মুসলমানরা যারা ইসকনের উপরে হামলা করছে তাদেরকে ড্রাগ এডিক্ট বানিয়ে দিয়েছে। যেরকম আপনারা জানেন পাকিস্তানে আতঙ্কবাদীদেরকে সবসময় ড্রাগ এডিক্ট বানিয়ে এইসব ঘটনা করানো যায়। সেম জিনিস ফ্যান্সি ড্রিল এখান থেকে বাংলা থেকে পাঠানো হচ্ছে, ওখানে ড্রাগ পাঠানো হচ্ছে, ব্যাপকভাবে ওখানে জঙ্গি তৈরি করা হয়। কাশেম বাবু, শেষ কমেন্ট, 30 সেকেন্ড। জঙ্গিদের ছেড়ে দেওয়া হচ্ছে যাতে তারা নাশকতা করতে পারে, আর হিন্দু সন্ন্যাসীদের জেলে পোড়া হচ্ছে। জঙ্গি ছেড়ে দেওয়া হচ্ছে, হিন্দু সন্ন্যাসীদের জেলে পোড়া হচ্ছে। বলুন। এই দেশটা ওই দ্বিতীয় তালিবানির দিকে এগোচ্ছে। এরা আর পশ্চিমবাংলার যারা সুশীল সমাজ বলে দাবি করে এই বামপন্থী বন্ধুরা, যারা কথায় কথায় প্যালেস্টাইন ইসরায়েল নিয়ে কথা বলে, আর ভারতীয় পতাকা অবমাননা হয়, আর বাংলাদেশে ইসকনের উপরে হামলা হয়, সনাতনীদের উপরে হামলা হয়, আর এই বামপন্থী সিপিএম তথাকথিত সুশীল সমাজের মুখে কুলু পেটে যায়, এটা আমাদের অনেক অবাক করে। বেশ, 30 সেকেন্ড রাজস্বী। দেখুন, এখানে নতুন করে আর আলাদা করে বলার মতন কোনো কিছুই নেই। জঙ্গি ছাড়া হবে, কারণ এই যে ইউনিস বলে তাকে আমরা ইউনিস আর বলছি না, এটাকে আমরা নোবেল জঙ্গি বলছে সাধারণ মানুষ, এবং সাধারণ মানুষের কথাই আমরা বলছি। একটা পাপেট, সেটা একটা পরিষ্কার একটা রাষ্ট্রকে, যেটা অতীতেও করার চেষ্টা হয়েছে, প্রথমে পাকিস্তান, তারপরে সেখান থেকে ইসলামিক রিপাবলিক এবং কট্টরপন্থী। পরিষ্কার ভাষায় বাংলাদেশের যারা সেফোলজিস্ট আছেন তারা থেকে আরম্ভ করে প্রত্যেকে বলছেন যে 620 করে হিন্দুকে প্রতিদিন পূর্ববঙ্গ পরিত্যাগ করতে হচ্ছে। আগামী 20 বছরে বাংলাদেশ হিন্দু শূন্য হবে, এবং এটাই কট্টরপন্থীদের। বেশ, মাওলানা সাহেব 10 সেকেন্ড, একদম সময় নেই, 10 সেকেন্ডে শেষ করুন। দেখুন, জঙ্গি ছাড়ুক আর যাই ছাড়ুক, আমরা ইন্ডিয়াবাসী, ভারতবর্ষের নাগরিক, আমরা ভারতীয়, আমরা গর্বিত। অতএব ভিক্ষা নয়, অধিকার চাই। এই আওয়াজ যেমন আমাদের ভাইজান দিয়েছেন, তামাম ভারতবাসী এক হয়ে এর বিরুদ্ধে প্রতিবাদ লড়াই আমরা করব। ঠিক, লড়াই চলবে, লড়াই চলবে, প্রাণ দিয়ে লড়াই চলবে। সকলকে ধন্যবাদ। এই মুহূর্তে একটা বড় ব্রেকিং উঠে আসছে। এই মুহূর্তে বড় ব্রেকিং, ইসকনের ওপর আক্রমণ, ইসকন সন্ন্যাসীদের বাধা দেওয়ার অভিযোগ উঠছে। তারা আসছিলেন এই পারে ভারতবর্ষে, মায়াপুরে বৃন্দাবনের তীর্থযাত্রায়, ঢুকতে দিল না বাংলাদেশ। প্রায় 70 জন ইসকন ভক্তকে আটকে দেওয়া হলো। বৈষ্ণব দেখলেই কেন ভয় ইউনূসের? প্রশ্ন থাকছে, আবারও প্রশ্ন থাকছে। মোহাম্মদ ইউনূস এবং বাংলাদেশের কট্টরপন্থীরা কেউ আপনাদের দিকে নজর রাখুক না রাখুক, রিপাবলিক বাংলা, রিপাবলিক টিভি, রিপাবলিক নেটওয়ার্ক আপনাদের প্রধান শত্রু। হ্যাঁ, কট্টরপন্থীদের শত্রু আমরা নজর রেখে চলেছি 24 ঘন্টা। যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ আপনাদের বিরুদ্ধে আমরা লড়াই গণতান্ত্রিকভাবে, শান্তিপূর্ণভাবে আমাদের কণ্ঠস্বরের মাধ্যমে চালিয়েই যাব, কারণ আমরা মানুষের কণ্ঠস্বর। ফিরছি ছোট্ট বিরতির পর।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।